যারা তাদের সন্তানদের গণিতের বেসিক একেবারে জিরো লেভেল থেকে 100% লেভেল পর্যন্ত স্ট্রং করতে চান, তাদের জন্য এই বই দুটি, একটি হলো গণিতের সুপার মাস্টার, একটি জ্যামিতির সুপার মাস্টার। এখন আমি দেখাচ্ছি গণিতের সুপার মাস্টার বইয়ের চ্যাপ্টারগুলো, যেখানে আমরা টোটাল 24টা চ্যাপ্টারে বিভক্ত করেছি। যেখানে শুরু হচ্ছে গণনা শুরু থেকে, গণনা শুরু, তারপরে সংখ্যা ধারণা, বাস্তব সংখ্যা, একদম স্টেপ বাই স্টেপ, যাতে একজন স্টুডেন্ট যারা শুধুমাত্র সংখ্যা চেনে এবং যোগ বিয়োগ কোনো রকম করতে পারে, তারাও যেন এই বই থেকে পুরোপুরি উপকৃত হতে পারে এবং তাদের বেসিকটা 100% স্ট্রং করে তারা গণিত অলিম্পিয়াডের প্রতিযোগিতা পর্যন্ত যেতে পারে। এই জন্য ওই বইটি লেখা। এইখানে যেমন দেওয়া আছে গণনা শুরু, পৃথিবীর শুরুতে কিভাবে গণনাটা শুরু হয়েছে, সেই জিনিসগুলা এইখানে আলোচনা করা হয়েছে, চ্যাপ্টার আলোচনা করা হয়েছে, এই চ্যাপ্টারটা আমরা দেখাবো। তারপর হলো সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা, সংখ্যাতে আমরা যেখানে আটকে যাই, সংখ্যার ধারণা যে স্থানীয় মান এবং স্বকীয় মান, এই জিনিসগুলা অনেক সময় কনফিউশন থাকে। আমরা গতানুগতিক যেভাবে শিখি সেইভাবে না, আমরা একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করেছি এখানে, যাতে ফিউচারে এই টাইপের ক্রিটিক্যাল কোনো ম্যাথ থাকলে তারা সলভ করতে পারে। এরপর আছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যেমন ধনাত্মক, ঋণাত্মক, সবচেয়ে বাচ্চারা আটকে যায় এটা ধনাত্মক ঋণাত্মক, প্লাস মাইনাসের ব্যাপারগুলোতে আটকে যায়, যার কারণে তারা বীজগণিতে অনেক দুর্বল হয়, বীজগণিত ভালো পারে না, এবং তাদের এই রিলেটেড যে সেটের অঙ্কগুলো আছে, এরপরে 9-10 বাস্তব সংখ্যার অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোতে তারা ভালো করতে পারে না, তাদের কিছু কনফিউশন থাকে। এই জন্য এই বইতে এই শুরু থেকে এই জিনিসগুলো একদম ক্লিয়ার করে দেওয়া আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে পর্যাপ্ত অনুশীলনী দেওয়া আছে, পর্যাপ্ত উদাহরণ দেওয়া আছে, যাতে তারা স্টাডি করে প্র্যাকটিস করে তারা তাদের পর্যায়টা একটা সুন্দর লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। এই বইটা আমি লিখেছি মূলত 3টা উদ্দেশ্যে। নাম্বার 1 হলো যে যারা বেসিক থেকে গণিতের ফান্ডামেন্টালটা একদম সুন্দর করতে চায়, যারা ক্লাস 3, 4, 5, 6, 7 থেকে যারা গণিতের ফান্ডামেন্টাল বেসিকটা একেবারে স্ট্রং করতে চায়, তাদের জন্য এই বইটা লেখা। 2 নম্বর হলো যে আমার যারা স্টুডেন্ট আছে, আমি নর্মালি গণিত অলিম্পিয়াডের জন্য ক্লাস নিয়ে থাকি, তো তাদের জন্য দেখা গেলো যে আমি যে কোর্স কারিকুলামটা সাজাচ্ছি, টোটাল কোর্স কারিকুলামটা আমাকে বারবার শিট দিতে হয়, বারবার শিট দিয়ে দিয়ে পড়াইতে হয়। তো এই বইটা এমনভাবে লিখছি যাতে এই বইটা একটা স্টুডেন্টের কাছে থাকবে এবং আমি ধারাবাহিকভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, চ্যাপ্টার বাই চ্যাপ্টার তাদেরকে পড়িয়ে যাব। এই জন্য 3 নম্বর হলো যে যারা গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি নিতে চায়, বাজারে যেসব বই আছে সেই বইগুলোতে নর্মালি কিছু কিছু চ্যাপ্টার দিয়ে দিয়ে এক একটা বই, কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, একটা বইয়ে এরকম সবগুলো জিনিস অন্তর্ভুক্ত নেই। যেমন এইখানে দেখেন, এখানে টোটাল 24টা চ্যাপ্টার, 24টা চ্যাপ্টার, এখানে এখানে ধারাবাহিকতা কিছু আছে, আসল বই ঠিক করে দেওয়া আছে। আচ্ছা, এখানে টোটাল 24টা চ্যাপ্টার একদম ধারাবাহিক দেওয়া আছে, যাতে একজন স্টুডেন্টের মানে বুঝতে কোনো প্রবলেম নয়। এখানে যেমন একেবারে গণনা শুরু, সংখ্যা ধারণা, বাস্তব সংখ্যা, দশমিক সংখ্যা, ভগ্নাংশ, বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, ভগ্নাংশের তুলনা, পৌনঃপুনিকতা, সংখ্যার তুলনা, সংখ্যার চার প্রক্রিয়া, একেবারে দেখে মনে হচ্ছে যে না জিনিসগুলো ইজি, কিন্তু আমরা যখন এটা ভিতরে ঢুকবো আর স্টাডি করবো, যেমন বিভাজ্যতা, বিভাজ্যতা এখানে 2 থেকে 11 পর্যন্ত কোন সংখ্যাকে কিভাবে বিভাজ্য যায়, আমরা কিভাবে বুঝবো যে একটা সংখ্যা থাকলে সেটাকে 10 দ্বারা কিভাবে বিভাজ্য হবে, 8 দ্বারা কিভাবে বিভাজ্য হবে, 9 দ্বারা কিভাবে বিভাজ্য যাবে, এবং সে আবার কম্বাইনলি কিভাবে বিভাজ্য, মানে একটা সংখ্যা আছে 8 দ্বারা বিভাজ্য যাবে, 9 দ্বারা বিভাজ্য, এটা আমরা কিভাবে বুঝবো। এখানে যেমন আছে লসাগু গসাগু। লসাগু গসাগুর ব্যাপারটা হলো, আমরা অনেকেই লসাগু গসাগু শুধু করি, বাট লসাগু গসাগুটা আসলে জিনিসটা কি, এটার মিনিংটা কি, এটা যদি আমরা ভালোভাবে বুঝি, আমরা একদম ফিল করে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো নিয়ে ফিউচারে কোনো বিরক্তি আসবে না, মানে এই টাইপের যে কোনো অঙ্ক আসলে মনে থাকবে। আমরা নর্মালি স্টুডেন্টরা যেটা করি সেটা হলো একটা অঙ্ক অঙ্ক করার জন্য করি, স্যার বলে এটা সূত্র, সেইভাবে করি। কিন্তু এটা যদি আমরা একটা বুঝে করি, সূত্র ইনসাইডটা দেখে যদি আমরা অঙ্কগুলা করি, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো আর আমরা ভুলে যাব না, মন থেকে চলে যাবে না। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা একটা বিশাল জিনিস, বিশাল ব্যাপার, কিন্তু আমাদের স্কুলে কিন্তু এই মৌলিক সংখ্যাগুলো শেখানো হয় না। এই মৌলিক সংখ্যা নিয়ে একটা অনেকগুলা উদাহরণ আছে, অনুশীলনী আছে এবং এটার আলোচনা আছে। আমরা যদি প্রথমে, এটার নিয়ম হলো যে আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে থিওরিটিক্যাল যে আলোচনাগুলো, সেগুলো আলোচনাগুলো দেখব, দেখার পরে তারপরে এইগুলো আমরা কিছু উদাহরণ অঙ্কগুলা দেখবো, ভালো করে করব, নিজেরা নিজেরা করব। হ্যাঁ, বই করা আছে ঠিক আছে, বাট বইটা না দেখে আমরা করার চেষ্টা করব। তারপরে আমরা যে অনুশীলনী অঙ্কগুলো আছে সেগুলো করব, এবং
মজার ব্যাপার হলো যে লাস্টে যে উত্তরমালাটা আছে, উত্তরমালাটা কিন্তু সাজানো নেই। কারণ সাজানো নেই, সাজানো থাকলে দেখা গেল যে অঙ্ক করার আগেই উত্তরমালা দেখে হ্যাঁ বাচ্চারা কি করে, তারা অঙ্কটা আর করে না, আগ্রহ হারাবে। কিন্তু উত্তরমালাটা এমন এলোমেলো ভাবে দেওয়া আছে যাতে তারা সহজে খুঁজে না পায়। যার কারণে হবে কি, তারা ওই অনুশীলনী অঙ্কগুলো ভালোভাবে করবে। নর্মালি এই ধরনের বই বাজারে যা আছে কোনো বইতে উত্তরমালা নেই, কিন্তু আমি উত্তরমালা দিয়েছি তারপরেও, কারণ অনেকে আবার উত্তরমালাটা লাগে, দেখতে চায়, যাচাই করতে চায় যে তার অঙ্কটা হইলো কিনা। তো এরপরে একে দেখেন, এই যে প্যালিন্ড্রোমিক সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ, তারপরে আছে এখানে ঐকিক নিয়ম, সাধারণ শতকরা, অনুপাত, বীজগণিত রাশি, গড়, বয়স, বয়সের অঙ্ক আছে, ভগ্নাংশ, যোগ, বিয়োগ, গুণন, ভাগ। এই যে অঙ্ক সবগুলা জিনিস এমন ভাবে ডিসক্রাইব করা আছে যাতে তার একদম যোগ বিয়োগ থেকে শুরু করে একেবারে ফাউন্ডেশনটা একেবারে স্ট্রং হয়ে যায়, যাতে সে নর্মাল একাডেমিক পরীক্ষাতে ভালো করবেই এবং সে গণিত অলিম্পিয়াডের জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু এই বইটা লেখা। আমরা এখন প্রথম অধ্যায়টা দেখব। প্রথম অধ্যায়তে এই যে গণনা শুরু, গণনা শুরুতে আমরা অধ্যায় একে গণনা শুরু থেকে আমাদের শুরু হয়েছে। এখানে কিভাবে আমরা যে আমাদের গণনাটা কেন করা লাগে, গণনাটা কিভাবে শুরু হয়েছে, এই জিনিসগুলো দেওয়া আছে। সংখ্যা কিভাবে আবিষ্কার হইলো, গণনার সূত্র কিভাবে হয়েছে, সূত্রপাত কিভাবে হয়েছে, যাতে বাচ্চারা গণনাটা জিনিসটাকে একদম ভিতর থেকে ফিল করতে পারে, ভিতর থেকে ফিল করে দেন এটা তাদের ম্যাথটা স্টার্ট করতে হয়। এটা যেন তার একটা গণনার ব্যাপারটা যেন তার কাছে মজা লাগে। গণনার থেকে তারপরে আমরা অঙ্ক শিখবো, সংখ্যা শিখবো, সংখ্যার সাথে সংখ্যার সম্পর্ক শিখবো, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করা শিখবো। এইভাবে শিখে 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 আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। যে এখানে 1 2 3-এর ব্যবহার, বিমূর্ত সংখ্যার জন্ম, এখানে 1 2 3 কিভাবে ব্যবহার হয়েছে, তারপরে এখানে প্রথমের দিকে যে কিভাবে রোমানরা কিভাবে প্রতীক ব্যবহার করতো, এই জিনিসগুলো দেওয়া আছে। প্রতীক ব্যবহার করে তারা তারা এখানে যেমন হ্যাঁ তারা 4টা গরু নিয়ে আসছে, 4টা দাগ দিয়ে রাখতো, 10টা গরু আছে, 10টা দিয়ে দাগ দিয়ে রাখতো। কিন্তু যখন তাদের গরুর সংখ্যা বেড়ে গেল 100 200, তখন তো আর তাদের এইভাবে দাগ দিয়ে হিসাব রাখা পসিবল না। তখন তারা কি করলো, সংখ্যার আবিষ্কার করলো। কারণ দেখা গেলো 200 গরু আছে, 200টা দাগ দিয়ে এটা গণনা করতেও অনেক সময় লেগে যাবে। এইভাবে রোমান সংখ্যারা কি করলো, তারা একটা কিছু প্রতীক আবিষ্কার করলো। এই যে এখানে প্রতীকগুলো দেওয়া আছে, এখানে 1 5 10 50 100, এইভাবে জিনিসগুলো কিন্তু ডিসক্রাইব করা আছে যাতে বাচ্চারা বুঝতে পারে এই যে যোগের নীতি, যোগ ডান পাশে থাকলে যোগ, বাম পাশে থাকলে বিয়োগ। হ্যাঁ, এখানে একটা ধারণা দেওয়া আছে। এইভাবে অনুশীলনী, এটা প্রথমটা, এখানে বেশি কিছু নাই অনুশীলনী, বাট পরের অধ্যায়গুলোতে আমরা পর্যাপ্ত অনুশীলনী অঙ্ক দেওয়া দিয়েছি যাতে স্টুডেন্টরা খুব বেশি প্র্যাকটিস করতে পারে। তো আশা করি এই বইটা পড়ার পরে তার পরবর্তী ক্লাসে 6 7 8 9-এ তার একাডেমিকে তো কোনো প্রবলেম হবেই না, বরঞ্চ সে যে কোনো গণিতের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে এবং খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পারবে। তো আমরা এরপরে এরপরে দেখব হলো জ্যামিতি বইটা। জ্যামিতিতে প্রবলেম নাই, এরকম স্টুডেন্ট সংখ্যা খুবই কম আছে। দেখা গেল সে অঙ্ক ভালো পারে কিন্তু জ্যামিতিতে সে আটকে যায়। তো এইটার জন্য আমার এই বইটাতে জ্যামিতির একদম কোর যে বিষয়গুলো, টোটাল 10টা বিষয় একদম সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে। আমাদের শুরু হয়েছে জ্যামিতির উপাখ্যান থেকে। তো জ্যামিতিটা কিভাবে কোথা থেকে শুরু হয়েছে, তারপর থেকে আমরা শিখব বিন্দু, রেখা, তল, রেখাংশ, তারপরে সরলরেখা, সমান্তরাল রেখা, মানে এরপরে আসবে কোণ, ত্রিভুজ, ত্রিভুজ থেকে চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে চতুর্ভুজের ক্ষেত্রফল, তারপরে পরিসীমা। মানে একদম স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এমনভাবে করা আছে জিনিসটা বোরিং লাগবে না এবং তারা একদম মজার সাথে শিখতে পারবে। এখন বেসিক থেকে যদি তারা শিখতে পারে যে বিন্দুটা কি জিনিস, রেখাটা কি জিনিস, সেটা ফিল করতে পারে, উপলব্ধি করতে পারে। তলটা কি জিনিস, তল আমরা আসলে কি বলতেছি, আমরা যে দ্বিমাত্রিক তল বলি, ত্রিমাত্রিক তল বলি, এটা কিভাবে কেন বলি, কিভাবে বলি, এই জিনিসটা যদি আমরা না বুঝে অঙ্ক করি তাহলে এই যে ক্ষেত্রফল এবং ঘনত্ব, দেখা গেলো আয়তন এবং ক্ষেত্রফল যে পার্থক্য বলতে বলা হয়, অনেক স্টুডেন্ট কিন্তু পারবে না, কারণ আয়তন কি, ক্ষেত্রফল কি। হ্যাঁ, এরপর ঘনত্ব কি, ঘনত্ব কিভাবে, ঘনত্বের সাথে আয়তনের কি সম্পর্ক, এই জিনিসগুলো তাদের বুঝে পড়তে হবে। ছোটবেলা থেকে যদি বোঝে তাহলে ফিউচারে গিয়ে তারা যখন সায়েন্স নেবে, দেখা গেলো যে গণিত পড়তেছে, গণিত 9 10-এ গিয়ে তারা সায়েন্স নিতে পারে না। ইভেন যারা অনেকে সায়েন্স নেয় কিন্তু ম্যাথটা অপশনাল রাখে, আসলে সায়েন্স পড়তে গেলে আমরা যদি ম্যাথটা অপশনাল রাখি তাহলে কিন্তু সায়েন্স পড়ে লাভ নেই। কারণ ম্যাথ ইজ এভরিওয়্যার। আপনার যদি তাকে ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, যে কোনো
ইভেন যারা আর্টসে পড়ে, আর্টসে পড়লে দেখা গেলো যে তারা ম্যাথটাকে অ্যাভয়েড করেন, আর্টস পড়ে, আর্টসে গিয়ে তাদের পড়তেছে অর্থনীতি। অর্থনীতি বলতে হলে অর্থনীতি বলতে ক্যালকুলাসের অঙ্ক চলে আসতেছে। এই অঙ্কগুলা, অঙ্ককে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, আপনার বাচ্চাকে অঙ্ককে কখনো অ্যাভয়েড করতে পারবেন না। সুতরাং যেটা অ্যাভয়েড করতে পারবে না সেটাকে আসলে বিরক্তিকর পর্যায়ে রেখে লাভ নেই, সেটাকে ভালোভাবে এনজয় করাই বেটার। তো এই বইতে আমরা এখানে বিন্দু, রেখা, তল, জ্যামিতির সাধারণ ধারণা সমূহ, জ্যামিতির স্বীকার্য সমূহ, যে জ্যামিতির যে কিছু কিছু বিষয় আছে, যেমন তিন কোণের সমষ্টি 2 সমকোণ, তারপরে একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এই যে ব্যাপারগুলা এগুলো কিভাবে আসে, কেন আসে, যেমন সমান্তরাল রেখার এক পাশে যে একান্তর কোণগুলো সমান, হ্যাঁ, তারপরে অন্তস্থ কোণগুলো, বহিস্থ কোণগুলো, এটার সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কগুলো কিভাবে হচ্ছে সে কার্য। এখন বৈজ্ঞানিকরা শত শত বছর গবেষণা করে কিছু কিছু জিনিস আমাদের জন্য নিয়ে আসছে। এই জিনিসগুলো কিভাবে নিয়ে আসছে, এটা লজিকটা কি, লজিকটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু ওই জিনিসটা আমাদের মনে রাখা সুবিধা হবে। যেমন সমান্তরাল লেখার সাথে কোণের যে সম্পর্কগুলো, এরপরে কোন কোন জিনিসটা কিভাবে হয়েছে, কোন আমরা কেন কোন বলতেছি, হ্যাঁ, তারপরে ত্রিভুজ কেন বলতেছি, চতুর্ভুজ, তারপরে চতুর্ভুজের পরে আমরা যদি পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টমভুজ পর্যন্ত থাকে, সেইটার সাথে কোণের কিভাবে সম্পর্ক হচ্ছে, সেই জিনিসগুলা কিন্তু আমাদের শিখতে হবে। বাচ্চা যদি এভাবে যদি না শেখে, শুধুমাত্র মুখস্থ করে যায় যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ থেকে ত্রিভুজ বলে, তাহলে কিন্তু এটা সে লং রানে এটাকে আর মজা পাবে না। একটা পর্যায়ে গিয়ে সে এটা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার কারণে সে কোনো রকম 5 নাম্বার তোলার চেষ্টা করবে, বা অনেকে আছে দেখা গেল 90, 100 পাইতেছে, কিন্তু তার ভিতরে কিন্তু ইন্টারেস্টটা সে গ্রো করতে পারতেছে না। দেখা গেলো যে ভালো নাম্বার পাওয়ার পরেও সে ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু ওইভাবে আশানুরূপ ফলাফল করতে পারছে না। বাট ম্যাথটা কিন্তু অনেক ইজি, ম্যাথটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে কম সময় লাগে ম্যাথটাকে আত্মস্থ করতে। কিন্তু আমাদের এই প্রসেসগুলো ঠিক না থাকার কারণে আমরা জিনিসটা করতে পারি না। যেমন চতুর্ভুজ পরিস্থিতি এবং পরিসীমা ক্ষেত্রফল, পরিসীমা ক্ষেত্রফল নিয়ে একদম সুন্দর আলোচনা করা আছে। পরিসীমা এবং ক্ষেত্রফল ব্যাপারটা একদম স্টুডেন্টের কাছে একদম ইজি হয়ে যাবে। ঘড়ি বিষয়ক সমস্যার সমাধান আছে। এরপরে পরিমিতির পরিস্থিতি, পরিমিতি নিয়ে এই স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খায়। পরিমিত অঙ্গে পরিমিতির পরিস্থিতি দেওয়া আছে। তো এই বইটা পড়লে তার জ্যামিতি নিয়ে, পরিমিতি নিয়ে তার কোনো প্রবলেম থাকবে না। ফিউচারে সে যে কোনো সমস্যা কিন্তু খুব সুন্দরভাবে সে সমাধান করতে পারবে। এই জ্যামিতি নিয়ে কোনো প্যারা থাকবে, যে কোনো জ্যামিতি তারা মুখস্থ করা লাগবে না। যে এই যে সম্পাদ্য বলেন, উপপাদ্য বলেন, যে এই জিনিসগুলা বোঝা, বুঝলে যে কোনো জিনিস সহজ। যেমন রকেট বানানো, এটা কি রকেট বানানো, আপনি বলবেন কঠিন, কিন্তু কার কাছে কঠিন, যে পারে না, যে পারে সে কিন্তু সহজে পারতেছে। তো এই ম্যাথটাও এরকম, যে পারে তার কাছে এটা খেলনা। এই যেমন এখানে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে জ্যামিতির উপাখ্যান নিয়ে। জ্যামিতি হলো গণিতের একটি পুরনো বন্ধুর মতো। এখান থেকে জ্যামিতি থেকে শুরু হয়েছে, কিভাবে কত হাজার বছর আগে, তারপর জ্যামিতির মূল প্রেরণা, মূল কাজ, ব্যাবিলন কোথা থেকে শুরু হয়েছে, এই জিনিসগুলো এখান থেকে আমরা শুরু করেছি। হ্যাঁ, এখান থেকে শুরু করেছি একদম প্রাথমিক আলোচনা থেকে। তারপরে আমাদের বিন্দু, রেখা, তল থেকে শুরু হয়েছে। এরপরে ধারাবাহিকভাবে বিন্দু, রেখা, তল, কোণ, ত্রিভুজ, যাতে একটার সাথে একটা রিলেশন, কারণ একটাকে পাস করে আমরা যদি বিন্দু না ভালো বুঝি, হ্যাঁ, তারপর রেখা বুঝবো না, রেখা যদি ভালো না বুঝি তল বুঝবো না, তারপরে কোণ বুঝবো না, কোণ না বুঝলে ত্রিভুজ ভালো বুঝবো না। মানে একটার সাথে একটা কোরিলেশন। এখন আমরা কি করি, একটাকে ভালো না বুঝে পরে স্টেপে চলে যাই। এটা না করে আমাদের এই বইতে একেবারে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। এই দুইটা বই যদি আপনারা পারচেস করেন, তা আমি আশা করব, এবং আশা করব আপনার বাচ্চার গণিতের এবং জ্যামিতি নিয়ে কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, যারা ক্লাস 3-তে পড়ে তারাও এটা স্টাডি করতে হবে, 4-এ থাকতে স্টাডি করতে হবে, ইভেন যারা 6-7 উঠে গেছে তারা মনে করতেছেন যে আপনার বাচ্চার ফাউন্ডেশনটা একটু প্রবলেম আছে, বেসিকটা একটু প্রবলেম আছে, তো এই বই দুটো আপনার পারচেস করতে পারেন। এই বই দুটো পারচেস করলে আমাদের 2 থেকে 3টা লাইভ কোর্স ফ্রি পাবেন। এইখানে লাইভ কোর্সে আমরা চ্যাপ্টারগুলো ধরে ধরে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনার বাচ্চা এইগুলা স্টাডি করবে এবং কিভাবে সে ম্যাথে একদম জিরো লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত যেতে পারবে। হ্যাঁ, আমাদের এইটা নিয়ে কোর্সও আছে। আমাদের 3 মাস বা 4 মাস ব্যাপী কোর্স আছে। এই কোর্সে আমরা প্রতিটা অধ্যায়ের একদম প্রথমে থিওরিটিক্যাল আলোচনা করি, অনেকগুলো উদাহরণের মাধ্যমে আলোচনা করি, তারপর ক্লাসে আমরা 10 থেকে 15টা অঙ্ক করাই, এরপরে 10টা 15টা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কগুলো বাচ্চারা করে। এর করার পরে যে সেখানে যে আটকে যায়, পরবর্তী দিনে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করে দেন আমরা মূল ক্লাসে চলে যাই। এইভাবে যখন সে 3 মাস পড়বে, এই টোটাল 2টা বই এবং কোর্স একসাথে করবে,
তখন তার এই গণিত নিয়ে তার পুরো লাইফে আর গণিত কখনো প্রাইভেট পড়া লাগবে না, গণিতে কোনো প্যারা খাওয়া লাগবে না। গণিত হয়ে যাবে তার কাছে সবচেয়ে প্রিয় বিষয়। তো আশা করি এই ভিডিওটা আপনি পারচেজ করবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এই পর্যন্ত আসার জন্য। আপনাদের সন্তানের উত্তরোত্তর সাফল্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।